নির্বাচন কমিশন বলবে। আমার এটা বক্তব্য। নির্বাচন কমিশন দেখেন বলেন যে সরকার যখন বলবে তখন তারা নির্বাচন। হ্যাঁ, সরকার বলে দিছে তো টাইমটা। এইবার নির্বাচন কমিশন 3 মাস 4 মাস 5 মাস 6 মাস আগে ঠিকই বলবে। আপনারা একটু ধৈর্য ধরেন। নির্বাচন না, এখানে আমরা কিন্তু অধৈর্য ধরছি না। আমরা দেশের আপনি এখন অগস্ট মাসে নির্বাচন চান, আমরা একটু মুভ ফরওয়ার্ড করতে না। অগস্টে নির্বাচন চান, অগস্ট মাসে নির্বাচন। এই বন্যা বর্ষা সবগুলোর মধ্যে, বন্যা বর্ষার মধ্যে কি মানুষ রাজনীতি মিছিল মিটিং করে না? এটা তো সে আপনি 4 মাস পরে হলে হবে না হালাল ভাই, 4 মাস পরে হলে হবে না। 4 মাস পরে হলে হবে না, এটা ডিসেম্বরে হলে হবে না, ভালো হবে না নির্বাচন। হ্যাঁ, কারণ যদি 4 মাস পরে না হয়, ডিসেম্বর দিকে হয়, তখন এত আমি বললাম যে এই সরকারের পারফরমেন্সের যে ঘাটতি আছে, তিনি যে এই সরকার চালাতে পারছেন না, রুটিন ওয়ার্কটাও করতে পারছেন না, কত রকম এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার। মনে হচ্ছে না এই সরকারের কাছে যত দাবি দেওয়া মানুষের, এতদিন যারা 17 বছর বঞ্চিত ছিল, রিয়েলি তারা বঞ্চিত ছিল, তারা দাবি দেওয়া পেশ করতে শুরু করেছে। এবং সরকারের একটা অদক্ষতার কারণে কিন্তু এই দাবি দেওয়াগুলো শুরু হয়েছে। আপনি দেখেন 8ই আগস্টে যখন সরকার গঠন হলো, তার পরের দিনই সরকার ছাত্রদেরকে অটো পাস করার পারমিশন দিলেন, ছাত্রদের একটা আন্দোলনের ফলে। এই যে সরকারের অদক্ষ একটা আপনার সিদ্ধান্তের ফলে সমস্ত বঞ্চিত শক্তিগুলো এখন সরকারের উপরে। আপনি বলছেন যে সরকার অদক্ষ শক্তির জন্য। আচ্ছা, আমি সরকারের শক্তি এবং অনভিজ্ঞতা, অদক্ষ এবং অনভিজ্ঞতা, ঠিক আছে, আমি এগুলিতে আসবো পরে। আমার একটু কুইক, আপনার কাছে কি মনে হয় যে আমরা জুলাই আগস্টে যে আন্দোলনের সময় দেখেছি, সেই আন্দোলনের সময়তে শেখ হাসিনা সরকারের উৎখাতের জন্য সবাই একসাথে কাজ করেছে, সবাই নানা জায়গায় মানে যে যার জায়গা থেকে সাহায্য করেছে, কিন্তু এই সরকারের সমন্বয়করা বিশেষ করে যে শুধু জামায়াত শিবিরের কথা বলে, এটা কারণ কি? আপনাদের কথা কেন বলে না? হেলাল ভাই, আপনি যদি একটু ছোট করে বলেন, কোথায় গিয়ে সেটা আটকাইলো? আমাকে যদি বলতে হয়, দেখেন বাংলাদেশে আপনার আন্দোলন বা কোনো কৃতিত্বকে হাইজ্যাক করার একটা সিনড্রোম আমরা 71 সালেও দেখেছি, যেভাবে আওয়ামী লীগ আপনার 71 সালের চেতনাকে হাইজ্যাক করে নিজেদের বলে চালিয়ে দিতে চেয়েছিল। এবারও আমি এরকম একটা 24-এর গণ অভ্যুত্থানে এরকম সিনড্রোম আমরা দেখতে পাচ্ছি। কিরকম দেখেন, এটা জুলাই গণ অভ্যুত্থান, কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের পিছনে যে দীর্ঘ 17 বছরের মানুষের সংগ্রাম, রক্ত ক্ষয়, লড়াই সংগ্রামের যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটিকে ভুলে গিয়ে একটি বাইনারি কনফিউশন তৈরি করেছে যে 17 বছর না বাংলাদেশ কাঁপানো 34 দিন, এটা একটা বলেছে। আর একটা বলছে যে কে মাস্টার মাইন্ড, তারপরে বলছে যে ছাত্ররা আমাকে নিয়োগ করেছে। এই সমস্ত বাইনারি কনফিউশন, আমি সেটা মানলাম, কিন্তু ধরেন যে কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে বিএনপির কথা না বলে যে জামায়াতের কথা বলার কারণ কি? এটার কারণ কি একটা হইতে পারে যে বিএনপি কি শেষ মুহূর্তে এসেও 23-24 তারিখেও আসলে ভাবতেছিল যে আওয়ামী লীগ সরকারই রয়ে যাবে, তো সেই জন্য সে আর নতুন নিপীড়ন নির্যাতনের মধ্যে যেতে চায় না? না, এটা তো ঠিক না। আমাদের যে বৈষম্য বিরোধী যে ছাত্র জোট তৈরি হয়েছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্রদের মোস্ট অফ দি স্টুডেন্ট পার্টিসিপেশন হলো জাতীয়তাবাদী ছাত্র দলের। কারণ তখন বৈষম্য বিরোধী ব্যানারটা ব্যবহার করা হয়েছিল পলিটিক্যাল কৌশলের কারণে, এবং সমস্ত রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো, এই ইসলামী ছাত্র শিবির বলেন, বামপন্থী ছাত্র সংগঠনগুলো বলেন, অন্যান্য ছাত্র সংগঠনগুলো, সবাই কিন্তু এর মধ্যে ছিল। কিন্তু যখন অভ্যুত্থানটা হয়ে গেল, তারপরে যখন ক্রেডিট ক্লেমের সিনড্রোম তৈরি হলো, তখন কিন্তু আমাদের বিভক্তিটা তৈরি হলো। এবং আরেকটি দেখেন, আরেকটি কথা না বলে পারছি না, কেন আপনারা তো তাদের সাহায্যই করলেন, এটা তৈরি হলো। আমরা ক্ষেত্র তৈরি করলাম, জমিন তৈরি করলাম। এবং আপনি কি মনে করেন যে দেখেন, যদি এই মাফিয়া কোটা আন্দোলনটা মেনে নিত, আমরা কি ছাত্রদেরকে চাকরি দিত, তাহলে কি আপনি মনে করতেন যে হাসিনার পতন হতো না? তারপরেও হাসিনার পতন হতো, কারণ রাজনৈতিক দলগুলো তখনও আপনারা হয়তো আন্দোলন সংগ্রাম ছিল। আপনারা 17 বছর চেষ্টা করেছেন, হয়তো আরো 34 বছর লাগতো আর কি। এটা কিন্তু খালেদ ভাই, আপনি এভাবে বলতে পারেন না, কারণ 17 বছর ব্যাপী আমরা অবিরাম আন্দোলন করেছি। আমরা সেই 12 সাল থেকে হেলাল ভাই, আমি আবার আপনার কাছে আসবো। আমরা কি এটা উল্টা সাইড থেকে দেখতে পারি যে বিএনপি হঠাৎ করে ওদেরকে বলতে থাকলো যে তোমরা খালি গোলটা দিছো, বাকি সবকিছু আমরা তৈরি করছি, তোমাদের এটা কি বিএনপি বলা আগে শুরু করছে না?
এটা ন্যারেটিভ, এটা একটা ন্যারেটিভ কেউ বানিয়েছে। আচ্ছা, okay. কিন্তু আমাদের বক্তব্য হলো যে আমরা 12 সাল থেকে এই সরকার যখন ফ্যাসিবাদে পরিণত হলো, 18 সালে যখন মাফিয়ায় পরিণত হলো, আমরা 12 সালেও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডেকেছি, কেউ আসছে কেউ আসেনি। 18 সালেও ডেকেছি, কেউ আসছে কেউ আসেনি। 24 সালে যখন সবাই আসলো, তখন আমরা ফাইনালি হাসিনাকে বিদায় করতে সক্ষম হলাম। এখন হেলাল ভাই, এই ব্যাপারটা পরিষ্কার। আমি একটু এই প্রশ্ন নিয়ে আমি একটু মাসুদ ভাইয়ের কাছে যেতে চাই। মাসুদ ভাই, আন্দোলনের মধ্যে কিন্তু বিএনপির শুধু 34 দিনের অংশগ্রহণ না, 17 বছরের ত্যাগ তিতিক্ষা, তাদের প্রচুর লোকের গুম হওয়া, মামলার মধ্যে থেকে পড়ে সর্বশান্ত হওয়া, বিভিন্ন জায়গা থেকে চাকরিচ্যুত হওয়া, পড়ালেখা শেষ করতে না পেরে রাস্তা রাস্তা ঘুরে নানা ধরনের অবদান রয়েছে। এবং এই যে কোটা আন্দোলনের মধ্যে যখন এই বাচ্চা ছেলে মেয়েরা মার খেতে শুরু করেছে, তখনও কিন্তু বিএনপি ঝুঁকি নিয়ে, রিস্ক নিয়ে বিভিন্ন কাজ করেছে। কিন্তু আমরা কিন্তু খুব দেখলাম যে এদের মধ্যে থেকে সম্পর্কটা বেশি হয়েছে আপনাদের সঙ্গে, অর্থাৎ জামায়াত শিবিরের সঙ্গে। আমরা দেখলাম যে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে জামায়াতের কথা মতো বা জামায়াত যাদেরকে নিয়োগ করতে চায় সেই রকম ভিসি, প্রক্টর, প্রভিসি সেরকম আসতেছেন। স্বাস্থ্যক্ষেত্রে আমরা দেখতেছি যে জামায়াতের দেয়া লিস্ট দিয়ে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় এটি পদায়ন হচ্ছে। তারপরে কিছুদিন পরে আমরা দেখলাম সমন্বয়করা ওপেনলি বলতেছেন যে জামায়াত শিবিরই আসলে আমাদেরকে এখানে সাহায্য করেছে। সমন্বয়কদের মধ্যে এটা আপনারা উল্লেখযোগ্য অংশ দেখলাম যারা স্লিপিং এজেন্ট হয়ে ছাত্রলীগের মধ্যে ছিল। এটাকে আপনি কিভাবে দেখেন? যে আপনি কি মনে করেন জামায়াত শিবিরের নেতৃত্বে যদি এই আন্দোলন হতো তাহলে এই আন্দোলন সফল হতো? ধন্যবাদ খালেদ মহিউদ্দিন। দুটো বিষয়, একটা হচ্ছে প্রথমত আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে আসছি যে এই 2024 সালের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এটা কোনো একটা দলের ক্রেডিট হওয়ার কথা না। এটা হচ্ছে এদেশের ছাত্র জনতার, থানা থেকে, বিভাগ থেকে, ডিস্ট্রিক্ট থেকে, ঢাকা সিটিগুলো থেকে, এবং তাদের পাশে দাঁড়ানোর প্রত্যেকটা ইস্যুতে আমরা বলেছি যে যারা শহীদ হয়েছেন তারা আমাদের দলের বা ব্যক্তির বা কোনো গোষ্ঠীর সম্পদ না, তারা হচ্ছেন দেশের সম্পদ। সেকেন্ড থিং হচ্ছে, দেখেন আপনি খেয়াল করবেন যে আমাদের এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আজকে যে এনার্জিটা তৈরি হয়েছে, সেখানে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল, এগুলোতে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কোনো প্রাধান্য বা জামাতিকরণ বলে একটা কথাও এখন কেউ কেউ বলছেন। এটা খুব দুর্ভাগ্যজনক এ কারণে যে আমি একদম তালিকা করে আপনাকে বলতে পারবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন একাডেমিশিয়ানকে দেওয়া হয়েছে। এর বাইরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় একদম ধরে ধরে বিএনপি সমর্থিত যারা, তাদেরকে সেখানে ভাইস চ্যান্সেলর সহ তাদেরকে বসানো হয়েছে। তো কিন্তু মাসুদ ভাই, আমি একটা কথা বলি, কেউ জামাত করে কিনা গুরুত্বপূর্ণ, সেটা তো আমরা 15 বছর পরে জানতে পারবো। কারণ এই যে ধরেন সমন্বয়কদের মধ্যে যারা জামাত করতো, সেটা তো আমরা এখন জানতে পারতেছি। বা এই জন্য না, মানে ব্যাপারটা জামাতের ব্যাপারে এরকম যে জামাত শিবির একটু স্লিপিং এজেন্ট হিসেবে থেকে যায় দলের মধ্যে। না, জামাত স্লিপিং এজেন্ট হিসাবে থাকার প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসলে কেউ তো ব্যানার নিয়ে দাঁড়ায়নি, এবং দাঁড়ানোটা তারাও প্রয়োজন মনে করেনি, অন্য ছাত্র সংগঠন কেউই এটা ঠিক মনে করেনি যে এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার একটা যৌথ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে পতন ঘটানোটা টার্গেট ছিল। সুতরাং সেখানে স্লিপিং অথবা আপনি শোয়িং, দুটোর কোনোটাকেই তো আপনি এখানে আইডেন্টিটি করার দরকার নাই, কারণ প্রয়োজনীয় হয় নাই। সুতরাং তারপরে যেটা হয়েছে যে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে আমরা জনগণের হাতে ছেড়ে দিয়েছি যে তারা ঠিক করবে। কারণ 15 বছর আমরা তো দেখেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদেরকে তাদের ব্যক্তিগত, পারিবারিক, দলীয় সম্পদ বানিয়ে পুরো এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকেই বিতর্কিত করেছে, এবং তাদেরকে প্রশ্নবিদ্ধ শুধু করে নাই, তাদেরকে লাঞ্ছিত করেছে, এবং এটাকে একটা মানুষের খুব মানে ঘৃণীয় পর্যায়ে নিয়ে গেছে। আমরা মনে করি যে 2024-এর এরকম একটা বড় অর্জনও কোন একটা দল বা ব্যক্তি বা গোষ্ঠীর জায়গা না গিয়ে এটা জাতীয় একটা সম্পদের মতো করে থাকুক, সকলের সম্মানের জায়গায় থাকুক। এরপরে যদি কোনো ব্যক্তি এই 2024-এর যে গণ অভ্যুত্থানের যে ইয়াটাকে, আমি আগেরটা একটু জিজ্ঞেস করি, মুক্তিযুদ্ধটা কি থাকা উচিত তাহলে?
মুক্তিযুদ্ধটা দেশের মানুষের সম্পদ হবে, এটা আপনি ব্যক্তির বলছেন হবে যে কেন? আওয়ামী লীগের এটা কোনো সম্পদ, দলের হবে কেন? আওয়ামী লীগ এটাকে নিজস্ব সম্পদ করতে চাইছিল, কুক্ষিগত করতে চাইছিল। আপনারা তো আওয়ামী লীগের যে ন্যারেটিভ ছিল যে ওরা না থাকলে কি হবে, সেটা প্রমাণ করার জন্য তো মানে ব্যস্ত হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি। ইসলামিক ছাত্র শিবিরের এটাকে প্রত্যাহার করা হয়েছে প্রকাশনাটা, কিন্তু আমি ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারিকে নিজের মুখে বলতে শুনছি যে এটা কেন জাস্টিফাই না আসলে ওইটা এখানে থাকার জন্য। আপনি জানেন যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ, একটা লেখক এটা মনে করছেন, আমাদের মধ্যে থেকে এটা এরকম নানা ধরনের এটার মধ্যে এটা হয়। এবং সেই বক্তব্য কি ছিল? মুসলমানরা ভুল পথে গিয়ে এই মুক্তিযুদ্ধ করছে, আল্লাহ মুসলমানদের হেদায়েত করুক বা এটা ভালো হোক, তাই তো? না, এটা এখানে তো প্রাসঙ্গিক তো বিষয়, এটা অন্যদিকে আপনি গেলেন। সেটা না, হচ্ছে আপনি যে মুক্তিযুদ্ধটা নিয়ে আপনাদের অবস্থা আমি কি বলেছি ক্লিয়ার যে মাসুদ ভাই? আপনাদের অবস্থা কি মুক্তিযুদ্ধ ক্লিয়ার? বিষয়ে আমাদের ক্লিয়ারটা কিরকম? হচ্ছে যে মুক্তিযুদ্ধটা আমি কি বলেছি জিনিসটা যে কি আসলে? মানে এই কথাটা তো ঠিক যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মতো এত সম্মানিত এই জায়গাটাকে আওয়ামী লীগ এটাকে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ করেছে এবং একটা নিন্দনীয় জায়গায় নিয়ে গেছে তাদের দলীয় সম্পদের উপর। আমি যেটা বোঝাতে চেয়েছি আপনাকে, প্রথম কথাটা আমাদের ন্যাশনকে আমাদের মেসেজটা তো ক্লিয়ার করতে হবে। আমরা বোঝাতে চাই যেটা যে 2024-এর এই অর্জনটাও যেন আমরা কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী, রাজনীতির কোনো মারপ্যাচে এটা যেন বিতর্কিত না হয়, এটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। সেই জায়গায় 1971 সালে বাংলাদেশ জামাত ইসলামীর অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি, বহুবার পরিষ্কার করেছি। আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির